Hello friends, how you have been? Hopefully everything is going well. I am also well. Today I am come in front of you to talking about the speaking English and how can actually we can learn English. Dear friends, we know if you want to learn English, we have to know about the most important things of the English is tense. If you don't know the tense, you can't making the structure of sentence. You can also can't correctly making the sentence. You can deliver your sentence without uh, the hesitation. So if you know want to the English and if you want to learn English, you have to must to know about the tense. So I will discuss about the tense. So there have 12 kind of tense in this world. Actually we have three main tense: present, past and future. And there have actually per tense there have also four kinds of tense. Like present, if I definition the tense, there have a present tense which actually right now what are you action, what is going with us, that's the present tense. So there have also four kind of tense by divided the present tense, like present tense, present present indefinite, present continuous, present perfect and present perfect continuous. Like this there have three tense and every tenses have four kind of tense. So there have total 12 kinds of tense. So I will discuss today just present indefinite tense. So I don't want to late anymore, we will jumping in the screen. বন্ধুরা আমরা আজকে প্রথমে শিখে নেব টেন্সের যে প্রথম যে স্ট্রাকচারটি রয়েছে সেটি হচ্ছে আপনাকে টেন্স শিখতে হলে প্রথমেই শিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি টেন্সের তিন ধরনের স্ট্রাকচার রয়েছে, যেটি হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করে টোটাল 12 ভাগের টেন্স রয়েছে, কিন্তু আমরা আজকে প্রথম শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানলে আমরা বর্তমানে কী ধরনের কাজ করছি বা এখন কী ধরনের কাজ আমরা চলিত রয়েছে সে ধরনের কাজকে আমরা বর্ণনা করতে পারবো। সুতরাং দেরি না করে চলে যাই আমরা প্রথমে শেখার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো বন্ধুরা সেখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে লেখা রয়েছে দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অলসো called simple present tense is used to express habitual action, general truth, repeated action and status that are always true. It is one of the most basic tense in English. তো এটির অর্থ দাঁড়াচ্ছে বন্ধুরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স is used to express habitual action, অর্থাৎ আপনার হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাসগত যে ধরনের কাজ রয়েছে সেগুলো বোঝাতে, জেনারেল ট্রুথ সাধারণত সত্য, যেগুলো চিরন্তন সত্য যে ধরনের বাক্য রয়েছে সেগুলো ব্যবহার করতে, রিপিটেড অ্যাকশন আপনি যেগুলো প্রতিদিন করে থাকেন বা বারবার যেগুলো রিপিটেশন হয় সেগুলো বোঝাতে, এন্ড স্ট্যাটাস দ্যাট আর অলওয়েজ ট্রুথ এবং যেটি সবসময় চিরন্তন সত্য দ্বারা সেগুলো বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু ব্যবহৃত হয়। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেসিক টেন্স ইন ইংলিশ। এটি মূলত সাধারণত ইংরেজির সাধারণ একটি প্রক্রিয়া। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেসিক টেন্স ইন ইংলিশ। এটি ইংরেজির সাধারণ ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেসিক টেন্স ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজির সাধারণ বাক্য ব্যবহার করতে যে স্ট্রাকচারটি ব্যবহার করা হয় সেটি বোঝানো হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা চলে যাব বন্ধুরা এখন স্ট্রাকচারে। আপনি যে বাক্যগুলো তৈরি করবেন সেটির নিয়ম কিভাবে, এই স্ট্রাকচারটি বোঝাতে আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে তিন ভাগে বিভক্ত করা হয়: অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভকে আবার পজিটিভও বলা হয়, যেটি দ্বারা বোঝানো হয় হাবোধক। নেগেটিভ দ্বারা নাবোধক এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা বোঝানো হয় প্রশ্নবোধক। সুতরাং আজকে আমরা জানবো প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিটে গঠিত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠিত হয় সাবজেক্ট প্লাস বেস ভার্ব। বেস ভার্ব বলতে বন্ধুরা একটি ভার্বকে তিন ভাগে বিভক্ত করা যায়: প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। কিন্তু এখানে আমরা যে ভার্বটি ব্যবহার করব সেটি হচ্ছে বেস ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট ভার্ব যেটি রয়েছে সেটি। তো এখানে স্ট্রাকচারে দেখতে পাচ্ছেন সাবজেক্ট প্লাস বেস ভার্ব, এই দুটি দ্বারাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠিত হয়ে থাকে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি আই ওয়ার্ক এভরিডে। আই ওয়ার্ক এভরিডে, আমি প্রতিদিন কাজ করি। শি প্লেস টেনিস, সে প্রতিদিন টেনিস খেলে। দে স্টাডি ইন দ্য লাইব্রেরি, তারা লাইব্রেরিতে পড়াশোনা করে। এই তিন ভাগে আমরা দেখতে পেলাম এখানে সেন্টেন্স অ্যাফার্মেটিভ গঠিত করা হয়েছে। অর্থাৎ আই ওয়ার্ক, ওয়ার্ক প্রেজেন্ট
টেন্স। এভরিডে, এভরিডে এটি আপনার প্রতিদিন করছেন হিসেবে এটি এক্সটেনশন হিসেবে এখানে ব্যবহৃত হয়, কিন্তু মূল প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অ্যাফার্মেটিভের হচ্ছে সাবজেক্ট প্লাস বেস ভার্ব। তো এখানে সাবজেক্ট আই, বেস ভার্ব ওয়ার্ক, সুতরাং আই ওয়ার্ক, আমি কাজ করি, এটি বোঝানো হয়েছে। নেগেটিভ সেন্টেন্সে যদি বন্ধুরা আমরা দেখতে পাই তাহলে দেখা যায় সেখানে নেগেটিভ বলতে আমরা জানি না বোধক, তাহলে সাবজেক্ট প্লাস ডু ডাজ প্লাস নট প্লাস বেস ভার্ব। এখানে ডু ডাজ ব্যবহৃত হয় সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের উপরে ডিপেন্ড করে এখানে ডু এবং ডাজ ব্যবহৃত হয়। এখানে যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখতে যাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে রয়েছে প্রথমেই আই ডু নট ওয়ার্ক এট দ্য সানডে, আমি সোমবার কাজ করি না। শি ডাজ নট লাইক কফি, সে কফি পছন্দ করে না। এখন এখানে ডু এর পরিবর্তে ডাজ কেন ব্যবহৃত হয়েছে বন্ধুরা, আপনার মনে প্রশ্ন জাগতে পারে। এখানে ডাজ ব্যবহৃত এই জন্য, শি এটি থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন আমরা জানি। আই ফার্স্ট পারসন, আই আমরা অর্থাৎ আমি আমরা বলতে বোঝানো হয় ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, এবং এগুলো ব্যতীত যেগুলো রয়েছে সবাই কিন্তু থার্ড পারসন। তো শি বলতে সে দ্বারা থার্ড পারসন বোঝানো হয়েছে, আমি এবং তুমি ব্যতীত বাদবাকি যতগুলো আছে সবগুলো কিন্তু থার্ড পারসন। সুতরাং শি ডাজ নট লাইক কফি, থার্ড পারসনের সাথে সবসময় ডাজ ব্যবহৃত হবে। মনে রাখবেন বন্ধুরা, আমি আবার বলছি, থার্ড পারসনের সাথে সবসময় ডাজ ব্যবহৃত হবে। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি দে ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না, তারা ফুটবল খেলে না। তারা, তারা কোথা থেকে এসেছে বন্ধুরা, দে বলতে তারা, তারা বলতে তারা এসেছে তোমরা থেকে, তোমরা তারা, ঠিক আছে। সুতরাং এখানে ব্যবহৃত হয়েছে দে ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল ব্যবহার করে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ বাক্যে সাবজেক্ট প্লাস ডু ডাজ প্লাস নট প্লাস বেস ভার্ব। আশা করি বুঝতে পারছেন। এখন আমি যদি একটি বাক্য আপনাদের বলি, আমি সোমবার কাজ করি না, তাহলে কি হবে বন্ধুরা, এখানে দেওয়া আছে আই ডু নট ওয়ার্ক সানডে, তাহলে সেটি হয়ে যাবে আই ডু নট ওয়ার্ক মানডে। তারপরে আমি যেমন আমি রুটি পছন্দ করি না, তাহলে কি হবে বন্ধুরা, আই ডু নট লাইক ব্রেড। আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব থার্ড ফর্মে। থার্ড ফর্ম এখানে দেওয়া রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে বন্ধুরা বোঝানো হয় প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে আপনারা কিভাবে প্রশ্নবোধক বাক্য ব্যবহার করবেন, অর্থাৎ যেগুলো আপনাদের হ্যাবিচুয়াল, আমরা যেগুলো দৈনন্দিন জীবনে কাজ করে থাকি বা এখন আমরা যেগুলো করছি সেগুলোকে আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করব সে বিষয়ে আমরা এখানে আলোকপাত করব। তাহলে ইন্টারোগেটিভ কোয়েশ্চন, ডু স্ট্রাকচার হচ্ছে ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। এখানে দেখতে পাচ্ছেন ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। সাবজেক্ট বলতে তো বন্ধুরা আশা করি সবাই জানেন, আর সাবজেক্ট বলতে যাকে দ্বারা কাজ করানো হয় তাকেই সাবজেক্ট বলে, বা বাক্যে যার সম্পর্কে আলোকপাত করা হয় তাকেই সাবজেক্ট বলে। যেমন আমি যদি একটা উদাহরণ দিতে চাই, আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে এখানে ভাত কে খাচ্ছে, কার দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে, আমার দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে, সুতরাং এখানে আমি সাবজেক্ট। আশা করি বুঝতে পারছেন। আই ইট রাইস, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, তাহলে এখানে সাবজেক্ট কি, আমি ফুটবল খেলি, আমাকে দ্বারা খেলানো হচ্ছে, তাহলে সাবজেক্ট এখানে আই, ঠিক আছে। আশা করি সেটি বুঝতে পেরেছেন। এখন যদি আমি আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দিতে চাই, তাহলে বোর্ডে দেখতে পাচ্ছেন এক্সাম্পল এখানে দেয়া আছে তিনটি। ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো, তাহলে এখানে দেখতে পাচ্ছি ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো, এটি প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাজ শি ওয়ার্ক হেয়ার, সে কি এখানে কাজ করে। ডু দে স্পিক ইংলিশ, তারা কি ইংরেজি কথা বলে, বা তারা কি ইংরেজি, ডু দে স্পিক ইংলিশ, তারা কি ইংরেজি কথা বলতে পারে, এ ধরনের। তো বন্ধুরা এখানে ডু দুটি সেন্টেন্সে ব্যবহার হয়েছে এবং ডাজ একটিতে। এখন প্রশ্ন হচ্ছে ডাজ কেন ব্যবহৃত হয়েছে। আমি আগের বাক্যেই বলেছি বন্ধুরা, ডাজ শি ওয়ার্ক হেয়ার, অর্থাৎ যখন যখন বাক্যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকবে না তখন থার্ড পারসনে চলে যাবে, থার্ড পারসন হলে সেখানে ব্যবহৃত হয় ডাজ। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন এই তিনটি স্ট্রাকচার। আজকে আমরা শিখলাম কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য গঠিত হয়। এভাবে বন্ধুরা আমি প্রতিদিন নিয়ে আসবো কিভাবে আমরা টেন্স শিখবো এবং টেন্সের প্রত্যেকটি স্ট্রাকচারের কিভাবে আমরা গঠন করব এবং কোন বাক্য কোন টেন্সে রয়েছে সেগুলো সম্পর্কে আলোকপাত করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।